আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। লক্ষ্মীপুর থেকে অন্তত শতাধিক মানুষ ঢাকায় আসছিল বিশৃঙ্খলা সৃষ্টি করতে। এই সময়ে 85 জনকে আটক করে পুলিশ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আটক ব্যক্তিদের কোথায় রাখা হয়েছে, কি কারণে তারা ঢাকায় আসছে, যদি আমাদের বিস্তারিত জানাতেন, আর পুলিশ কি বলছে? ইশিকা, লক্ষ্মীপুরে গতকাল রাতে একটি গোয়েন্দা সংস্থার তথ্য মতে লক্ষ্মীপুরের জেলা পুলিশ লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি ও লক্ষ্মীপুর সদর থানা থেকে কিছু নিরীহ মানুষকে প্রতারণা করে সমাবেশ করা, ঢাকায় সরকার পতনের জন্য সমাবেশ করার জন্য একটি গ্রুপ বিভিন্ন মাধ্যমে যে তাদেরকে 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, ঢাকায় গেলে তাদেরকে 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, এই উদ্দেশ্যে কিছু নারী পুরুষকে তারা জড়ো করে ঢাকায় নিচ্ছিল। লক্ষ্মীপুর সদর থানায় প্রায় 28 জন আটক আছে, এর মধ্যে 10 জন হচ্ছে নারী এবং 18 জন পুরুষ। এবং পুলিশ আমাদেরকে আরো জানিয়েছেন যে রামগতি এবং কমলনগর থানা যারা আটক করা হয়েছে এদের বেশিরভাগই গৃহহীন মানুষ ছিল এবং তাদেরকে ঢাকায় আজকে সমাবেশ করা হবে এবং সেখানে গেলে তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তাদেরকে নিয়েছিল। পুলিশ যেটি জানিয়েছেন যে 85 জনের মধ্যে যারা সংগঠক ছিল তারা। স্বপন, ধন্যবাদ আপনাকে। খুলনা ও ময়মনসিংহে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। বিস্তারিত জানাতে খুলনা এবং ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল ইসলাম রকি এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই যাচ্ছে খুলনায়। রকি, সবজির দাম কেমন এবং জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা? ইশিকা, খুলনায় কিন্তু আসলে শীতের যে শাকসবজির দাম সেগুলো কিন্তু কমতে শুরু করেছে এবং 1 সপ্তাহের ব্যবধানে অনেক সবজির কিন্তু আমরা দেখতে পেরেছি 40 থেকে 50 টাকা করে কেজিতে দাম কমেছে। আমরা এখন যে পাইকারি বাজারটিতে আছি, এই বাজারে কিন্তু আমরা দেখেছি যে শীতকালীন যে সবজি আছে প্রত্যেকটি সবজির কিন্তু দাম কমেছে। এটা কিন্তু সাধারণ গ্রাহকদের ভিতর বা ক্রেতাদের ভিতর কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে আমরা বলতে পারি। আর একটু বলে রাখি যে এই পাইকারি বাজার এবং খুচরা বাজারের ভিতরে কিন্তু আসলে আকাশ এবং পাতাল পার্থক্য। আমরা একটু দর্শকদের জানাতে চাই যে পাতাকপি আজকের যে বাজার মূল্য সেখানে কিন্তু 36 টাকা করে কেজিতে বিক্রি হলো, খুচরা বাজারে কিন্তু এটা 50 থেকে 55 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি ফুলকপিও কিন্তু আজকের বাজারে 25 টাকা কেজিতে বিক্রি হলো। আমরা খুচরা বাজারে খবর নিয়ে জানতে পেরেছি সেখানে কিন্তু 50 টাকার মতো করে বিক্রি হচ্ছে। আর একটু বলে রাখি যে আজকের বাজারে শীতকালীন যে সবজি মূলা এটা 30 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, পেঁপে 25 টাকা কেজি, গাজরের দাম কিন্তু অনেক কমেছে। গাজর কিন্তু আগে 160 থেকে 70 টাকা ছিল, এখন কিন্তু 80 টাকা করে কেজি আজকে বিক্রি হচ্ছে। তেমনি লাল শাক 40 টাকা করে কেজি, বেগুন 60 টাকা করে কেজি, সিম 80 টাকা করে কেজি বিক্রি হচ্ছে এবং আলুর দামও কিছুটা কমেছে। তো সব মিলিয়ে যেটা বলা যেতে পারে যে খুচরা বাজারে কিন্তু আসলে উত্তাপ থাকলেও পাইকারি বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শীতকালীন যে সবজিগুলো আছে এই সবজির দাম কিন্তু আসলে কমে গিয়েছে। এবং এখানে আমি কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে সরবরাহ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই বাজারের দাম কমতে শুরু করেছে, কিন্তু এর প্রভাবটা কিন্তু আসলে খুচরা বাজারে পড়েনি, যার কারণে সাধারণ মানুষ কিন্তু বেশ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা প্রত্যাশা করছে যে খুচরা বাজারেও যেন একটু প্রভাব পড়ে। পাশাপাশি এই পাইকারি বাজারের যে দাম, এই দামের থেকে যেন খুব বেশি পার্থক্য যেন খুচরা বাজারে না হয়, এই দাবি সাধারণ ক্রেতাদের। খুলনা থেকে শীতকালীন বাজার নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহ, সেখানে আমরা তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। ইশিকা। স্বস্তি ফিরতে শুরু করেছে ময়মনসিংহের সবজির বাজারে, অর্থাৎ আমরা দেখেছি গত 2-1 দিনের তুলনায় আজকে কিন্তু ময়মনসিংহের বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কিন্তু অনেকটাই কমেছে, অর্থাৎ কেজি প্রতি সবজিতে কিন্তু আমরা দেখেছি 10 থেকে 15 টাকা এবং অনেক সবজিতে কিন্তু 20 টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ আজকে আপনার মাধ্যমে দর্শকদের ময়মনসিংহের বাজারের একটু সবজির দাম যদি জানাতে চাই, অর্থাৎ টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি
কেজি দরে। আমরা দেখেছি যে টমেটো আজকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু 2 দিন আগেও 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এবং বেগুন বিক্রি হচ্ছে, 2 দিন আগে বেগুন 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এবং ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে, যেটি গত 2 দিন আগেও কিন্তু 60 থেকে 70 টাকা প্রতি পিস বিক্রি হয়েছিল। এবং শসাতে 10 টাকা কমে কিন্তু আজকে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। অর্থাৎ নতুন আলুতেও কিন্তু স্বস্তি ফিরেছে এবং 140 টাকা কেজিতে নতুন আলু বিক্রি হচ্ছে। এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে এবং দেশীয় গাজর বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। অর্থাৎ ভোক্তারা বলছেন যে গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু সবজিতে কিছুটা স্বস্তি ফিরেছে। এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে যদি এভাবেই রাখা যায় তাহলে তাদের কিন্তু যে আয় ব্যয়ের হিসাব সেটি কিন্তু তারা বাজারে এসে মেলাতে পারবেন। এবং এছাড়াও আমরা দেখেছি পেঁয়াজের জাজ কিন্তু কিছুতেই কমতে ছিল না। আজকের বাজারে কিন্তু পেঁয়াজের জাজও অনেকটা কমেছে। অর্থাৎ ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। অর্থাৎ ময়মনসিংহের সব কয়টি বাজারেই কিন্তু সবজির স্বস্তি ফেরায় সাধারণ মানুষের মধ্যে যে একটি দীর্ঘশ্বাস সেটি কিন্তু কমে এসেছে এবং তারা যে দিনাতিপাত সেটি কিন্তু সহজভাবেই করতে পারবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন দোকানির সঙ্গে একটু কথা বলতে চাই, কোন কোন সবজিতে দাম কমেছে? আপনার এই পুলি সিম ছিল 160 টাকা, হয়েছে 140 টাকা। ঝিঙ্গা ছিল আপনার 60 টাকা, 1950 টাকা। বেগুন আর ছিল 80 টাকা, 1960 টাকা। আপনার শসা ছিল 60 টাকা, 1950 টাকা। শুধু পেঁপেটা একটু দাম বাড়তি, 30 টাকা ছিল, 40 থেকে 50 টাকা হয়েছে। বটবটি 80 টাকা, ফুলকপি ছিল 80 টাকা কেজি, 60 টাকা কেজি। আপনার চাল কুমড়া 40 টাকা পিস, বাঁধাকপি ছিল 60 টাকা, হয়েছে 50 টাকা। লাউ হলো আপনার 35-40 টাকা পিস। চিচিঙ্গা হলো 60-50, পটল হলো 40-50। এই টমেটো ছিল 160 টাকা, এখন এই টমেটো ছিল, এখন টমেটো 120 টাকা আসছে। ধনিয়া পাতা হলো 60 থেকে 80 টাকা কেজি। কাঁচামরিচ এখন হলো 90 টাকা থেকে 100 টাকা কেজি। দাম কমেছে সবই। ব্যবসায়ীরা বলছিলেন যে সব ধরনের সবজিতেই কিন্তু স্বস্তি ফিরেছে এবং তারা বলছেন যে সরবরাহ বাড়াই কিন্তু সবজির দামে স্বস্তি ফিরেছে এবং আরো কয়েকদিন পরেও কিন্তু হয়তো সামনের দিনগুলোতেও কিন্তু সবজির দাম আরো কিছুটা কমতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে ময়মনসিংহের চরাঞ্চলে যে সবজি চাষ হয়েছে সেটি কিন্তু ময়মনসিংহের বাজারে উঠতে শুরু করেছে, যার কারণে কিন্তু দামে অনেকটাই স্বস্তি ফিরেছে। এবং মাছ মাংসের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি কিন্তু ভোক্তারা জানিয়েছেন। অর্থাৎ যারা বাজার মনিটরিং ব্যবস্থা করে থাকেন তাদের সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করে সবকিছুর দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবজির বাজার নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। শীতকালীন সবজির সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে। কুষ্টিয়ায় চালের দাম ঊর্ধ্বমুখী, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে চালের দর কেমন দেখছেন? চালের বাজারের অস্থিরতা নিয়ে কি বলছেন বিক্রেতারা? ইশিকা, আসলে চালের বাজারের অস্থিরতা কোনোভাবেই কমছে না কুষ্টিয়ার বাজারের। আসলে এখন আমনের ভরা মৌসুম চলছে, মাঠে মাঠে ধান কাটা শুরু হয়েছে এবং নতুন ধানের চালও কিন্তু বাজারে উঠেছে, তারপরেও বাজারে কোনোভাবেই স্বস্তি ফিরছে না। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এই বাজারের আজকের যদি বাজার দর জানাই, যেমন সরু যে মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকা কেজি দরে এবং মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সর্বনিম্ন যে মোটা আটাশ চাল, যেটাকে আমরা গরিবের চাল বলি, সেটিও বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু কমছেও না। আর এই অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার কিন্তু চাল আমদানির উপরে শুল্ক ছাড় দিয়েছে, তার 1 মাস পার হয়ে গেছে, তারপরেও কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণে আসেনি। আর এদিকে কিন্তু আরেকটি কথা আমরা বলতে পারি যে তো আমদানিকৃত চালও কিন্তু বাজারে দেখা যাচ্ছে না, অর্থাৎ আমদানিকৃত চাল কিন্তু বাজারে ঢুকেনি। তাই এ বিষয়ে খুচরা বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটা দাবি যে আসলে এখানে তাদের কোনো করার হাত থাকে না, কারণ তারা মিলগেট থেকে যে দামে কিনে তার থেকে 2-1 টাকা বেশি দামে কিন্তু চাল বেচে, তাছাড়া তাদের কোনো হাত থাকে না দাম বাড়া বা কমার পিছনে। তারা বলছে যে আমদানিকৃত চাল এখনো তারা পায়নি এবং আমদানিকৃত চাল যদি বাজারে ঢুকে তাহলেই কিন্তু চালের দাম কমবে, তাছাড়া চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। আর দীর্ঘদিন ধরে এই যে বাড়তি চালের দাম, এটা নিয়ে কিন্তু সাধারণ যারা ভোক্তা তাদের এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে কারণে অকারণে কুষ্টিয়ার যে বড় বড় মিল মালিকরা রয়েছে তারা কিন্তু যে কোনোভাবেই চালের দাম বাড়ায় দেয় এবং বিভিন্ন অজুহাত দেখায়।
নেই। তারা বলছে যদি এই বড় বড় মিল মালিকদের সিন্ডিকেট না ভাঙা যায় তবে কিন্তু কোনোভাবে চালের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নেই। তারা বলছে বড় বড় মিল মালিকরা কারণে অকারণে বিভিন্ন অজুহাতে কিন্তু দাম বাড়িয়ে দেয়, যাদের তার ফলে বাজারটি অস্থিরতা দেখা দেয়। তারা বলছে বাজারটিকে যদি শক্তভাবে মনিটরিং এর আওতায় আনা যায়, মিলগুলোতে অভিযান চালানো যায়, তবেই কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এ বিষয়ে আমি যারা বড় বড় কুষ্টিয়ার মিল মালিকরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। মিল মালিকদের যেটি দাবি যে আসলে নতুন ধান উঠেছে বাজারে, কিন্তু নতুন যে ধান সেটির দামও কিন্তু বেশি, যার কারণে তারা কোনোভাবেই ধান উৎপাদন খরচ কমাতে পারছে না, যার কারণে কিন্তু কোনোভাবেই দাম কমছে না। তবে আমি এতটুকুই বলতে পারি যে আসলে দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার চালের বাজারের যে অস্থিরতা এটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না। আর বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। যদি এই খাজানগরে চালের দাম নিয়ন্ত্রণ না হয় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। অস্থির বগুড়ার আলুর বাজার। ভারত থেকে আলু আমদানি করা হলেও বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আলুর দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং করছে কিনা? কৃষিকা আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা ধরা হয় বগুড়াকে, অথচ অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি এই জেলার মানুষকে এখন প্রতি কেজি আলু কিনে খেতে হচ্ছে ৭৫ টাকা কেজিতে। বগুড়ার সকল খুচরা বাজারেই কিন্তু পাকড়ি গোল আলু থেকে শুরু করে হল্যান্ডার আলু কেজি ঠেকেছে ৭৫ টাকায়। এবং আলুর যখন বাজার ঊর্ধ্বমুখী, এই ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে যখন ভারত থেকে আলু আমদানি করা হলো, তখন সেই আমদানিকৃত ভারতীয় আলুও বিক্রি হচ্ছে খুচরা বাজারে ৬৫ টাকা কেজি। অথচ আমদানিকারকরা কিন্তু এই আলুগুলো আমদানি করেছে অনেক অল্প দামে। বলাই যায় যে প্রতি কেজিতে প্রায় দ্বিগুণ মুনাফা করছে মুনাফালোভী ব্যবসায়ীরা। আমরা বগুড়ার বিভিন্ন হিমাগারগুলোতে খোঁজ নিয়েছি, এবার কিন্তু আলুর উৎপাদন বেশ ভালো ছিল এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে অনেক বছর তারা যখন আলুতে লোকসান করে তখন তো তাদের নিয়ে এইভাবে আমরা রিপোর্ট করি না, অথচ আবার লোকসান করলে সরকারও তাদের খোঁজ নেয় না। এইবার যখন তারা লাভের মুখ দেখেছে তখন তাহলে তাদের নিয়ে এত কথা কেন? আসলে লাভ কতটুকু হবে এটির নিয়ন্ত্রণও কিন্তু সরকার বা কোনো মনিটরিং কার্যক্রম এখন পর্যন্ত বগুড়ায় আমরা দেখিনি। এই বছরের মৌসুমে ১৭ থেকে সর্বোচ্চ ২৭ টাকা কেজিতে কৃষক দাম পেয়েছে। সেই ২৭ টাকার আলু আজকে সাধারণ ভোক্তাকে কিনে খেতে হচ্ছে ৭৫ টাকা করে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো যে আসলে আলুর বাজার এত চড়া কেন, আমাদের কেন এত বেশি দামে আলু কিনে খেতে হচ্ছে? মানে বলেন। হ্যাঁ, আলু আমাদের কেনা ৬৩ টাকা করে ইন্ডিয়ারটা, আর দেশিটা কেনা হলো ৭০ টাকা করে। আমরা খুচরা বেশি ৭৫ টাকা ৬৫ টাকা। তো এবার তো আলুর উৎপাদন ভালো ছিল, এত দাম বেশি কেন? তারপরে অন্য ফসল মার গেছে বারবার, যার জন্য আমদানি কম, আলু বেশি নাই, কোলেস্টেরল বেশি নাই। আচ্ছা, এই সব ঘটনা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন এই শিকা যে আসলে বিক্রেতা যেটি বলছিল যে এইবার প্রতিকূল আবহাওয়ার কারণে আসলে অন্যান্য সবজির কিন্তু আমদানিটা কম ছিল, ফলন কম ছিল, যে কারণে আসলে আলুর উপরে চাপটা বেশি পড়েছে। আমাদের সাথে একজন ক্রেতা রয়েছে আলুর এই ঊর্ধ্বমুখী বাজারে কিন্তু নাভিশ্বাস যখন, তাদের কি অবস্থা একটু জানবো। আমি আলু কিনতে এসে হতবাক হয়ে গেলাম। প্রচুর আলু আসতেছে ভারত থেকে, তারপরে এই মৌসুমে নতুন আলু উঠবে। তো সেখানে আমাদের বগুড়া যেটা পাকড়ি আলু বলে, লাল আলু, এই আলু ৭৫ টাকা, গতকাল অবশ্য কিনছি ৮০ টাকা, আজকে একটু দাম একটু কমছে। তো আমি মনে করি এই দামগুলো আরো একটু কমানোর জন্য মনিটরিং করা দরকার। ধন্যবাদ ঈশিকা। আসলে বগুড়ার আলুর বাজারের এই হচ্ছে অবস্থা। বগুড়া শহরের বকশী বাজার থেকে ঊর্ধ্বমুখী বাজার নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। অস্থির আলুর বাজার নিয়ে বিস্তারিত জানছিলাম বগুড়ায় সহকর্মীর কাছে। দেশে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে যশোর ও কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর ও সুমন কবির। প্রথমে চলে যাচ্ছি যশোরে। সাগর, ডেঙ্গু সচেতনতায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? ধন্যবাদ ঈশিকা। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরের সবকটি উপজেলাতে কিন্তু লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আজকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিন্তু ২২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন। আমরা একই সাথে দেখেছি আমাদের যশোরে যে জেলা সদর হাসপাতালটি রয়েছে এটি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু
250 শয্যা বিশিষ্ট হাসপাতালের 250 বেডের এগেনস্টে প্রতিদিন কিন্তু চিকিৎসা নিচ্ছেন মিনিমাম 1000 রোগী, যে কারণে কিন্তু চিকিৎসকদের শয্যা সংকুলনে কিন্তু নিয়ে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, আমরা এটা লক্ষ্য করেছি। আর আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে উপজেলা পর্যায়ে যারা আক্রান্ত হচ্ছেন তারাও কিন্তু চিকিৎসা নিতে মূলত যশোর জেনারেল হাসপাতালে আসছেন, সে কারণে শয্যা সংকটে আরো সংকীর্ণ হয়ে আসছে। আমরা দেখেছি শুধু উপজেলাগুলোই নয়, আমাদের যশোরের বাইরে যে জেলাগুলো রয়েছে মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, এখানকার পেশেন্টরাও কিন্তু আমরা দেখেছি যে যশোর জেনারেল হাসপাতালে কিন্তু চিকিৎসা নিতে এসেছেন। আমি এখন যশোরের জেনারেল হাসপাতালে আউটডোরের সামনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আউটডোরেও কিন্তু সমান সংখ্যক রোগীর ভিড় রয়েছে। প্রতিদিন আউটডোরেও কিন্তু 2000 করে রোগী আসেন চিকিৎসা নিতে। তো আমরা যদি একটু জানিয়ে রাখি যে আসলে যশোরের অভয়নগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যেমনটা তথ্য রয়েছে আমাদের কাছে, সেখানে আর আক্রান্ত হয়েছে 6 জন, বাগারপাড়াতে 3 জন, চৌগাছাতে আছে 7 জন। উল্লেখযোগ্য মনিরামপুরে কিন্তু একজন মারা গেছে গত 23 নভেম্বরে। তো আমরা মনিরামপুরে কিন্তু আক্রান্তের সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি, কিন্তু মনিরামপুরে মৃতের সংখ্যা একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তো এ ব্যাপারে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে ডেঙ্গুর রেড জোন হিসেবে কিন্তু মনিরামপুর এবং অভয়নগরকে কিন্তু ডেঙ্গুর রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ অভয়নগর এবং মনিরামপুরে কিন্তু চিকিৎসার যে দিকটা সেদিকটা কিন্তু খুবই গুরুত্বের সাথে দেখছেন। সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে সেখানে জলাবদ্ধতার কারণে মূলত এরকম সৃষ্টি হচ্ছে। তো আমি এখন ডেঙ্গু পরিস্থিতি আরো জানাবেন কুমিল্লা থেকে আমাদের সহকর্মী সুমন কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সুমন কবিরের কাছে। জি সাগর, আপনি যেটা বলছিলেন আমি একটা জানি কি কুমিল্লা আসলে ডেঙ্গু রোগের আক্রান্ত বৃদ্ধি পেয়েছে, এটা বলা হয়েছিল। গত 24 ঘন্টা আসলে কুমিল্লায় 22 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে কুমিল্লার। আমরা জানি আরেকটা জানি কুমিল্লায় পর্যন্ত 56 জন রোগী রয়েছে পুরো জেলাতে, এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। আসলে ডেঙ্গু রোগীর যে অবস্থা আসলে কুমিল্লা আমরা দেখেছি, আসলে ওইভাবে কোনো ধরনের সচেতনতামূলক আসলে কাজ এখনো করতে দেখিনি। আর তার চাইতে বড় বিষয় হচ্ছে কুমিল্লায় যে জনপ্রতি না থাকার কারণে প্রতি ওয়ার্ড ভিত্তিতে মশক নিধনের কাজ চলছিল, সেই মশক নিধনের কাজ আমরা এখন দেখতে পাইনি। এবং আরেকটা বিষয় জানি কুমিল্লা যারা ডেঙ্গু সচেতন রোগী রয়েছে তারা বলছে ডেঙ্গু থেকে মুক্তি হতে আসলে যারা সুচির সমাজ বলছেন এবং ডাক্তার যারা রয়েছে তারা বলছেন সকলের বাড়ি আঙ্গিনা পরিষ্কার করতে হবে, সেই সাথে সকল যার যার অবস্থান থেকে কাছে সচেতন হতে হবে। যেহেতু বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পর আসলে যেভাবে জনপ্রতি থাকার কথা এখন জনপ্রতি না থাকার কারণে আসলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আরেকটা জানা কি কুমিল্লায় মেডিকেল কলেজ হসপিটালে 29 জন রোগী ভর্তি রয়েছে ডেঙ্গুর, কুমিল্লা সদর হসপিটালে 7 জন এবং কুমিল্লা বিভিন্ন উপজেলায় আমরা দেখেছি 2 থেকে 3 জন। তবে একটা বিষয় কুমিল্লায় দেখেছি এখন মৃত্যুর হার নেই কুমিল্লাতে সেরকম ভাবে। আর আরেকটা জানা কি কুমিল্লার যারা এখানে আছে ডেঙ্গু রোগীর, এবং সেই ডেঙ্গু রোগীর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানকার মানুষ সচেতন, কুমিল্লা মানুষ, এবং সাথে সাথে একটু জ্বর উঠলে তারা হসপিটালে আসছে এবং সেই চিকিৎসা নেওয়া শুরু করেছে। সেদিক থেকে যদি বলি কুমিল্লার ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও মৃত্যুর হার নেই, এবং মানুষ সচেতনতার কারণে আসলে সাথে সাথে সকলের চিকিৎসা নিচ্ছেন এবং সচেতনভাবে কাজ করার জন্য যারা সুশীল সমাজ রয়েছেন তারা বলছেন এবং ডাক্তারও বলছেন যে সবার বাড়ির আঙ্গিনা এবং নিজ নিজ অবস্থান থেকে আসলে ডেঙ্গু রোগীর প্রধান হাতিয়ার হচ্ছে সচেতনতা বৃদ্ধি একমাত্র তার মুক্তি। এবং সেই ডেঙ্গুর বিষয়টা যদি আপনারা একটা কথা বলি, আমরা কথা বলার চেষ্টা করি সিটি কর্পোরেশনের সাথে এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। আসলে ওনারা এই ডেঙ্গুর রোগী প্রতিরোধ করার জন্য আসলে একটা কমিটি গঠন করছেন এবং সেই কমিটি অতি সত্বর কাজ করবেন আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে আরেকটু জানা কি কুমিল্লার যতটুকু আমরা দেখেছি প্রতিটা হসপিটালে আসলে উপজেলা ভিত্তিক সেবা গ্রহণ নিশ্চিত করেছেন সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তবে উনি বলেছেন শুধু স্বাস্থ্য সেবা নিশ্চিত করলে হবে না, সকল যারা জনসাধারণ আছে সকলকে আসলে সচেতন হতে হবে ডেঙ্গু থেকে মুক্তির জন্য। কুমিল্লা সদর হসপিটাল আমরা দেখেছি ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, এবং সেই সাথে আরেকটা জানায় কি কুমিল্লা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সকল কমপ্লেক্স গুলোতেই আমরা দেখেছি ডেঙ্গু স্বাস্থ্যের জন্য আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে কর্তৃপক্ষ। তো সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে ডেঙ্গু পরিস্থিতি আসলে ভয়াবহ আকার ধারণ করছে। যদি এখনই সচেতন না হয় তাহলে এই সমস্যা বিরাট আকার ধারণ। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু সচেতনতা নিয়ে বিস্তারিত জানছিলাম যশোর কুমিল্লার সহকর্মীদের কাছে। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার প্রায় 3 মাস পার হলেও এখনো শুরু হয়নি পুনর্বাসন কাজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমদ নিলয়। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো এখন কিভাবে জীবন কাটাচ্ছে? জেলা প্রশাসক পুনর্বাসনে কোনো প্রকল্প হাতে নেয়নি?
হ্যাঁ, ধন্যবাদ ইশিকা। আসলে আপনি জানেন যে আসলে ফেনীতে স্মরণকালের যে ভয়াবহ বন্যা, সেই বন্যার আসলে পরবর্তী যে ৩ মাস অতিক্রম হলেও আসলে এখনো পর্যন্ত আসলে যে পুনর্বাসন সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো পুনর্বাসন কার্যক্রম এখনো পর্যন্ত চালু করতে পারেনি, শুরু করতে পারেনি। তবে আমরা দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক সংগঠন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এইসব অসহায় যে সকল বিধ্বস্ত বাড়িগুলো রয়েছে, যারা একেবারেই বাড়িতে বসবাস করতে পারছে না, অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছে, তাদের মাঝে কিন্তু তারা এগিয়ে আসছে। আমি আসলে এই মুহূর্তে রয়েছি ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায়। আসলে এখানে একটি মিস্ত্রি বাড়ি আছে, সেই বাড়িতে আসলে দেখতে পাচ্ছেন যে আমার পিছনের ক্যামেরার পিছনের যেটি আসলে যে বাড়িটি আসলে সেটি কিন্তু এখনো পর্যন্ত বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, যেটি শুধু এই বাড়ির দৃশ্য নয়, এই এখনো পর্যন্ত পুরো ফেনী জেলার প্রতিটি আনাচে কানাচের বাড়ির সবগুলো দৃশ্য কিন্তু যেগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, একেবারে বিধ্বস্ত হয়েছে, সবগুলো বাড়ির দৃশ্য কিন্তু এখনো এভাবেই কিন্তু পড়ে আছে থাকতে কিন্তু আমরা দেখেছি। তবে এখানকার যে সকল বানবাসী মানুষ যারা ছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা তারা এখনো পর্যন্ত পায়নি। তবে বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে এসেছে, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। তবে এখানকার জেলা প্রশাসক আমরা সাইফুল ইসলামের সাথে কথা বলেছি, তিনি আসলে বলেছেন পুনর্বাসন কার্যক্রমের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো আসলে প্রশাসনের পক্ষ থেকে আসলে শুরু করতে পারেনি। তবে তিনি বলছেন যে খুব অল্প সময়ের মধ্যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে একটি বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেখানে ১১০টি ঘর আসলে বিশেষ প্রকল্প, আশ্রয় প্রকল্পের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা পরিপূর্ণ তালিকা গ্রহণ করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে কাজ করবে বলে তবে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত তালিকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সেটি কিন্তু আমরা ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জানতে পেরেছি। তো ইশিকা, এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী পুনর্বাসনের সর্বশেষ তথ্য। নিলয়, অনেক ধন্যবাদ আপনাকে। বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে বিস্তারিত জানছিলাম ফেনী থেকে সহকর্মীর কাছে। চাঁদপুরে মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় শহর রক্ষা বাঁধ। ৮২৭ কোটি টাকা ব্যয়ে ৩৩৬০ মিটার শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরো জানবো সহকর্মী শরীফ আহমেদের কাছ থেকে। শরীফ, প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে এ নিয়ে নদী পাড়ের বাসিন্দারা কি বলছেন? ইশিকা, আপনি যেমনটি বলছিলেন, মেঘনার ভাঙ্গন আতঙ্কে ছিল কিন্তু চাঁদপুর শহর রক্ষা বাঁধ। আমরা গত কয়েক বছর দেখেছি বর্ষা মৌসুমে চাঁদপুর বড় স্টেশন এবং পুরান বাজার এলাকার শহর রক্ষা বাঁধের বেশ কিছু স্থানে কিন্তু সিসি ব্লক ডেবে গেছে এবং সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে শহর রক্ষা বাঁধ। এতে নদী পাড়ের যে বাসিন্দারা রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। নদী পাড়ের বাসিন্দাদের ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ভাঙ্গন আতঙ্কে তারা দিন কাটিয়েছেন। অবশেষে কিন্তু একটি স্বস্তির খবর রয়েছে, অর্থাৎ চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড কিন্তু ৮২৭ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যে কিন্তু চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। আমি যদি আপনার মাধ্যমে দেখাই দর্শকদেরকে, আর সকাল থেকে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু নদীর তীরে জিও ব্যাগ পেয়েছেন, অর্থাৎ নদীর তীরে যে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এখন স্বস্তিতে রয়েছেন এবং তারা অনেকেই আনন্দিত। তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে পানের দাবি, এই শহর রক্ষা বাঁধের পুনর্বাসন করা, সেটি কিন্তু তারা অবশেষে দেখতে পাচ্ছেন। অপরদিকে এই প্রকল্পের যারা ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা কর্মরত রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা দিন রাত কিন্তু অবিরাম কাজ করে যাচ্ছেন। তো তারা আশা করছেন আগামী বছরের মধ্যে তাদের এই কাজটি, পুনর্বাসনের কাজটি শেষ করা যাবে। তো আশার খবর হলো এই যে নদীর তীরে যারা বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে আনন্দ এবং উৎসব বিরাজ করছে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ, ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত শহর রক্ষা বাঁধের প্রকল্প নিয়ে কথা বলছিলাম সহকর্মীর কাছে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।